খুব বেশি এবং আসে খুব কম। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরেই সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব বাজারে না পড়ার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই জ্বালানির মূল্যবৃদ্ধির জনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনের শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। গুপ্ত লেখা নিয়ে উত্তেজনা, চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবির, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত অন্তত 10, পাল্টাপাল্টি দোষারোপ। সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে মিলেছে ঘুষ চাওয়ার প্রমাণ, লেনদেন হয়েছিল কিনা খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ, সংসদে অর্থমন্ত্রী, আসন্ন বাজেটে ব্যাংক ঋণ কমানোর ঘোষণা। এবং রাস্তা দখল করে অবৈধ বাজার, মিরপুর গাবতলী সড়কের দারুস সালামে তীব্র যানজটে ভোগান্তি, হকারদের লাইসেন্স দিয়ে ফুটপাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় সিটি কর্পোরেশন। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং, গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লা চালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছে সাফারের চানগাঁও, সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট আর যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে, বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্রই এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরেই সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে, চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, যাচ্ছে তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। কি অবস্থা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের, এবং কি অবস্থা হতে যাচ্ছে আগামীতে? সংকটের মধ্যে আমরা যেটি দেখছিলাম যে জ্বালানি তেল নিয়ে, সেটি আসলে বলা যায় যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি চিত্র দেখাচ্ছে
ঠিক একইভাবে যদি বলি বিদ্যুতের ঘাটতি, জ্বালানিতেও ঘাটতি এবং বিদ্যুতের যে লোডশেডিংয়ের হার সেটি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে বলতে চাই, চলতি মৌসুমে প্রথমবারের মতো দিনে সর্বোচ্চ 1000 মেগাওয়াট লোডশেডিং হয়েছিল 4 এপ্রিল। তো আজকে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে আজকের দিনে এসে সেটি কিন্তু এখন মানে 2000 মেগাওয়াট ছুঁই লোডশেডিং অবস্থা, এবং সে কারণে কিন্তু যে জনজীবনে ব্যাপক মানে প্রভাব পড়ছে। এবং যদিও ঢাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বস্তিময়, কিন্তু যদি ঢাকার বাইরের চিত্র বলতে যাই, গ্রামের কথা বলতে যাই, অনেক জায়গা থেকে আমাদের কাছে যে তথ্য আসছে, কোথাও দিনে 4-5 ঘন্টা, কোথাও 6-7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না এখনই, অর্থাৎ গরমের শুরুতেই। তো স্বাভাবিকভাবেই যেটি ধরে নেওয়া হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তোবা লোডশেডিং আরও বাড়তে পারে, কারণ এখন যেটি দেখতে পাচ্ছি যে মানে এখন চাহিদা 15,000, 14,000, 15,000, 16,000 এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যেটি ধারণা করা হচ্ছে বা বিদ্যুৎ বিভাগের প্রাক্কলন, এটি হয়তোবা যে যখন সামনের দিনগুলোতে বা চলতি মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। তো স্বাভাবিকভাবে দেখেই যাচ্ছে যেখানে 15-16,000 মেগাওয়াট মানে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে 18,000 মেগাওয়াটে যখন চাহিদা বাড়বে তখন স্বাভাবিকভাবে সেটি সামাল দেওয়া বেশ চ্যালেঞ্জের হবে। তো এর কারণে আসলে যে গরম এবং লোডশেডিং দুয়ে মিলে সাধারণ মানুষের বেশ মানে নাজুক অবস্থায় যাচ্ছে, এবং এর ফলে অর্থাৎ এই যে লোডশেডিং হচ্ছে তার ফলে কিন্তু বিদ্যুৎ খাতে উৎপাদন, ফিলিং স্টেশনের চিত্র কি এই মুহূর্তে জ্বালানির? ফিলিং স্টেশনে কিন্তু আজকেও আমরা যেটি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যখন গিয়েছিলাম ফিলিং স্টেশনগুলোতে, সেখানেও দীর্ঘ সারি, অর্থাৎ গত 1.5 মাস যাবৎ যে চিত্র দেখা যাচ্ছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত বদলায়নি। যদিও বলা হয়েছিল যে মানে চাহিদা বাড়ানো হবে, ডিপোগুলো থেকে সরবরাহ বাড়ানো হবে, কিন্তু সেটির পরেও যে খুব একটা পরিবর্তন হয়নি, এবং কোনো পাম্পে দেখা যাচ্ছে যে আজকেও বন্ধ দেখা যাচ্ছে, এবং কোনোটিতে দুপুরবেলা হয়ে গেছে তখন আসলে যে তেল বিক্রি হওয়া শুরু হয়েছে বা সরবরাহ শুরু হয়েছে, এই ধরনের একটি অবস্থা কিন্তু যে আজও দেখা গিয়েছে। তো জাফর, এই নিয়ে কিন্তু যে সরকার কি বলছে, সরকারের পক্ষ থেকেও নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে, অনেকেই কিন্তু আজকে কথা বলেছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়। জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্য পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব। মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখছেন সরকার তো এখনো বলছে সবকিছু মজুদ টজুদ যা আছে সবই ঠিকই আছে, তাহলে এই ভোগান্তি কেন তৈরি হচ্ছে? এটার ফলে আসলে যদি দায়ী করতে হয় তাহলে তো যে সরবরাহ ব্যবস্থাকে দায়ী করতে হবে যদি মজুদ ঠিক থাকে। আবার যদি সরবরাহ ব্যবস্থা ঠিক থাকে তাহলে দায়ী করতে হবে যে মজুদে মানে ঘাটতি রয়েছে। তো যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আজকে কিন্তু সরকারের অনেকেই কথা বলেছেন, আমরা প্রতিবেদনে দেখছিলাম বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন, কিন্তু তার বাইরেও আজকে
যে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জাতীয় সংসদের যে চিফ হুইপ তিনিও কিন্তু যে এইসব ইস্যুতে কথাবার্তা বলেছেন। তো এই যে সরকারের সঙ্গে সম্পৃক্ত যে নানা ব্যক্তি রয়েছেন তাদের কথাবার্তায় মোটা দাগে যে বিষয়টি এসেছে সেটি হলো জ্বালানি তেলের এখন কোনো সংকট নেই, মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবং অন্যদিকে এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরে মানে এলপিজিরও কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। তো এই যে জ্বালানি পণ্যের দাম বাড়লে বা জ্বালানি তেলের দাম বাড়লে এর কিন্তু একটা চেইন ইফেক্ট হিসেবে অন্য অন্য পণ্যগুলোতেও পড়ে, যেহেতু এটি কৌশলগত পণ্য। কিন্তু সরকারের মন্ত্রীরা যেটি আশ্বস্ত করেছেন যে এই দাম বৃদ্ধিটা সামান্যই ছিল এবং তার ফলে খাদ্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। এবং অপরদিকে গণপরিবহনের ভাড়ার বিষয়টি নিয়ে কিন্তু যে গত কয়েকদিন যাবৎ আলাপ আলোচনা চলছে, অর্থাৎ যে তেলের দাম বাড়ানোর পরে সরকারের যারা নীতি নির্ধারক করেছেন তারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি যে গণপরিবহনের যে ভাড়া সেটি সহনীয় পর্যায়ে রেখেই সমন্বয় করা হবে। ধন্যবাদ রবিন আপনাকে। আমরা জানছিলাম আপনার কাছ থেকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতির সর্বশেষ অবস্থা। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে এই দফায় দফায় সংঘর্ষ হয়। এজন্য একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্র শিবির নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে দ্বিতীয় দফায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের 10 জন সহ বেশ কয়েকজন আহত হন। তবে হামলার বিষয়ে ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে দায়ী করেছে। আমরা ওদেরকে মোড়ে দাঁড়িয়ে ওদেরকে মান ভিজিট করার পরও তারা আমাদের উপর মনোনয়ন নেতৃবৃন্দের উপর এবং আমাদের কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা করে। যখনই পরীক্ষা চলতেছে তখনই তারা কলেজ ক্যাম্পাসে হামলা করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। সংঘর্ষ চলাকালে কলেজে পরীক্ষা চলছিল। পরে প্রশাসনের নিরাপত্তায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করা হয়। আমরা নিচে এসে দেখলাম যে স্লোগান চলছে, তখন আমরা ওদের উভয় পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা মারামারি প্রতিহত করা বা নিবৃত্ত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিটি কলেজের ঘটনা আর নিউ মার্কেট মোড়ে আসছে মানব বন্ধ করার জন্য। আমরা আছি পরিস্থিতি শান্ত আছে। নিউ মার্কেট আসছে তো এটা আমরা দুই পক্ষকে শান্ত করে দিচ্ছি, দুই দিকে সরাই দিচ্ছি। সংঘর্ষের জেরে বুধবার সরকারি সিটি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে। সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কোনো লেনদেন হয়েছিল কিনা কমিটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি এবং সেখানে দুইজনেরই কথোপকথন আছে। তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা বা এই জাতীয় সেটা আমরা খতিয়ে দেখছি। এটা আমাদের ফ্যাক্টস কমিটি আমরা তদন্ত করে দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। প্রতি 3 মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব। উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে
3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি, তো বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরাও। এদিকে আগে থেকে কাউকে না জানিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রীর। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসি মুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো করে দিতে পেরেছি। এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউ গুলো ভালো মতো দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে আমরা নরমাল এক্সাম দিতেছি, সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুসালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। মাত্র একটি লেনে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে তীব্র যানজট। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত মন্তব্য করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় দুটি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার, এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন, এখানে কারো নিয়ন্ত্রণ নেই। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে, যার যার ক্ষমতা নিয়ে সেই করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায়, সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওরকম কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম্য, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য
সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা, তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। আজ টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। কাল প্রস্তুতি সেরে নেবে দুদলই। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কেউইদের মুখোমুখি হবে টাইগাররা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র হচ্ছে লোডশেডিং, গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকট, জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রায় প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। গুপ্ত লেখা নিয়ে উত্তেজনা, চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত 10। প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।